জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত। জাতিসংঘের সাধারণ অধিবেশনের নিজ ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এমনটাই উল্লেখ করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এদিকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ পরবর্তীতে বাংলাদেশের বাণিজ্য সুবিধা নিয়ে প্রধান উপদেষ্টা কথা বলেছেন বিশ্বব্যাংক, IMF এবং বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধানদের সাথে। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। বিস্তারিত শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের পর সাইডলাইনে বৈঠক করেন একাধিক বিশ্ব নেতাদের সাথে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ডক্টর ইউনূস অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিসের সঙ্গে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করেন। সংস্কার ও ফেব্রুয়ারি নির্ধারিত তারিখে বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় দুই নেতার মাঝে। যে ইস্যুগুলো আছে সেগুলো ছাড়াও ইলেকশনের বিষয় আসে, রিফর্ম আসে এবং বিশেষ করে অ্যান্টনি অ্যালবানিসের সাথে বাংলাদেশি যে কমিউনিটি অস্ট্রেলিয়ায় আছে তাদের বিষয়েও আলাপ হয়। বাংলাদেশ স্বল্প উন্নত দেশ LDC থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। এ উত্তরণ মসৃণ করতে বিশ্ব বাণিজ্য সংস্থার সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 2026 সালের শেষের দিকে আমাদের LDC গ্র্যাজুয়েশন হওয়ার কথা এবং যদিও আমাদের বিজনেসম্যানরা এই বিষয়ে ডিলে করার কথা বলছেন। বিভিন্ন দেশে আমরা প্রিফারেন্সিয়াল ট্রেড অ্যাক্সেস পাই, ডিউটি ফ্রি অ্যাক্সেস পাই। সেই প্রিফারেন্সিয়াল ট্রেড অ্যাক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমরা WTOর হেল্প চেয়েছি। প্রধান উপদেষ্টা বৈঠক করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সাথে। অজয় বাঙ্গার সাথে বাংলাদেশের ইলেকশন নিয়ে কথাবার্তা হয়। উনি আবারও জানিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন, এই ইলেকশনের জন্য কি কি আমরা মেজার নিচ্ছি সেগুলো কথা হয়েছে। এছাড়া আমাদের ইকোনমিক রিফর্মগুলো সামনের মাসগুলোতে কি কি রিফর্ম হবে, কি কি কোথায় ফোকাস হচ্ছে সেগুলো নিয়ে আলাপ হয়। চিফ অ্যাডভাইজার জানিয়েছেন যে আমাদের বাংলাদেশের থেকে যে $234 বিলিয়ন শেখ হাসিনার আমলে সাইফন অফ হয়ে গেছে, যারা চুরি করে নিয়ে গেছে, তো সেই টাকাটা ফেরানো তার একটা বড় একটা প্রায়োরিটি। সেই বিষয়ে উনি আলাপ হয়েছেন। আপনি জানেন ওয়ার্ল্ড ব্যাংক এগুলো ক্ষেত্রে যথেষ্ট এক্সপার্টিজ আছে, তারা এগুলো ব্যাপারে হেল্প করে। প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের উপর আওয়ামী লীগের নেতাকর্মীদের ডিম নিক্ষেপ সহ হামলার বিষয়ে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। আওয়ামী লীগের লোকরা যে এরকম করবে সেটা কমিউনিকেশন কিছু গ্যাপ হয়েছে, এগুলো নিয়ে আমরা দেখছি। আমাদের তরফ থেকে আমরা এই বিষয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি, বাংলাদেশের কনসুলেট ইন নিউ ইয়র্ক এই বিষয়ে যথাযথ যাদের কর্তৃপক্ষ আছে তাদেরকে এই বিষয়ে জানানো হয়েছে। এছাড়া নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা, বেলজিয়ামের রানী ম্যাথিল্ড, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ও চিলের সাবেক প্রেসিডেন্টের সাথে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা। বাংলাদেশ প্রতিনিধি দলের উপর হামলার ঘটনার দায় এড়াতে পারে না স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির সাবেক কূটনৈতিক জন ড্যানিয়েলস। ৭১কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আশা করি দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে একটি তদন্ত হবে। অন্যদিকে বাংলাদেশি কূটনীতিকরা মনে করছেন নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করতে প্রাইভেট সিকিউরিটি সার্ভিসের সহযোগিতা নিতে পারত বাংলাদেশ মিশন। বিস্তারিত জানাচ্ছেন সুফিয়ান ফারাবী। নিউ ইয়র্কে পৌঁছাতেই তরুণ নেতা আখতারকে ডিম ছুঁড়ে মারে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সমর্থকরা। হেনস্থার শিকার হন তাসনিম জারা। অশোভন আচরণ করা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথেও। স্থানীয় বিএনপি নেতারা দলীয় মহাসচিবকে স্বাগত জানাতে অপেক্ষা করছিলেন নির্দিষ্ট একটি গেইটের সামনে, কিন্তু মিশরের কর্মকর্তাদের পরামর্শে অন্য গেইট ব্যবহার করতে বাধ্য হন রাজনৈতিক প্রতিনিধিরা। এই ঘটনায় বাংলাদেশ মিশনকে দায়ী করছেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। অন্যরা ফ্রি এক্সিট পেলে নিরাপত্তার সহিত, কিন্তু বিএনপি এবং এনসিপির নেতারা কেন আওয়ামী লীগের সন্ত্রাসীদের তোপের মুখে পড়লেন? তাদের জন্য কি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা যেত না? আমি মনে করি এটি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সীমাহীন ব্যর্থতা। এছাড়া নিউ ইয়র্কে বাংলাদেশি কনসুলেট থেকে বিএনপির স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দকে জানানো হয় যে বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে আমাদের সম্মানিত মহাসচিব সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বের হবেন, নিয়ে আসা হবে তাদেরকে কেন ৪ নম্বর গেট দিয়ে নিয়ে আসা হলো, ওয়াইরেস বিএনপি নেতৃবৃন্দ ৮ নম্বর গেটে অবস্থান করছিলেন।
এটা আমার একটা প্রশ্ন। যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালন করা বাংলাদেশের সাবেক কূটনীতিক সাকিব আলী মনে করেন দূতাবাসের ব্যর্থতার কারণে এমন ঘটনা ঘটেছে। বাড়তি নিরাপত্তার জন্য প্রাইভেট সিকিউরিটি সার্ভিসের সহযোগিতা নিতে পারত বাংলাদেশ মিশন। মানে ডেলিগেশনের জন্য প্রধান উপদেষ্টাকে তো সরকার যুক্তরাষ্ট্র সরকার প্রধান হিসাবে সিক্রেট সার্ভিস প্রোটেকশন দিবে, সুতরাং এবং হয়তো আমাদের উপদেষ্টারাও পুলিশের প্রোটেকশন পাবেন, কিন্তু ডেলিগেশনের অন্যান্য মেম্বার যারা গিয়েছেন সেখানে রাজনীতিকরা যারা, তাদের জন্য প্রাইভেট সিকিউরিটির ব্যবস্থা করা, এটা আমার মনে হয় একটা ভালো প্রস্তাব ছিল এবং এটা করা উচিত ছিল। এটা করতে তো কোনো অসুবিধা আমি দেখি। এদিকে ঢাকায় দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে ডেপুটি চিফ অফ মিশন হিসেবে দায়িত্ব পালন করা জন ড্যানিয়েলস মনে করেন এই ঘটনার দায় এড়াতে পারে না যুক্তরাষ্ট্র। বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় লজ্জিত যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ, এমনটাই জানালেন জন ড্যানিয়েলস। নিঃসন্দেহে যুক্তরাষ্ট্র প্রশাসনের তার দেশে আমন্ত্রিত অতিথিদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব। আমি আশা করব এ বিষয়ে একটি তদন্ত করা হবে এবং ভবিষ্যতে যেন এমন কোনো কিছু না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রে বাংলাদেশ কমিউনিটির নেতৃত্ব দেয় না, ওরা খুবই স্বল্প সংখ্যক। তারা মনে করে সহিংসতা একমাত্র তাদের রাজনৈতিক লক্ষ্য হাসিলের উপায়। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। আওয়ামী লীগের দুর্নীতির বিচার হলে ও অন্তর্বর্তী সরকার দক্ষতা দেখালে নিউ ইয়র্কে ফ্যাসিবাদের দোসররা রাজনৈতিক নেতাদের হেনস্থা করার সাহস দেখাতো না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে রাজধানী শেরেবাংলা নগরে বরগুনা ও পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি। বলেন, বিচার হচ্ছে না বলেই দেশে বিদেশে আওয়ামী লীগ ও তার দোসররা নামার সুযোগ পাচ্ছে। এখনও বহু ষড়যন্ত্র নীল নকশা চলছে। যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে তাদের রক্ত বৃথা যাবে না বলে মন্তব্য করেন রিজভী। আওয়ামী লীগকে যারা সহযোগিতা করছে তাদের খোলস খুলে বের হতে দেয়া যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিউ ইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হেনস্থার বিষয়টিকে ইউটিউবে বানানো ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। ষড়যন্ত্র চক্রান্ত, বহু ধরনের নীল নকশা, বহু মাস্টার প্ল্যান এখনো শেষ হয়নি। আজকে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যার প্রতি সকল গণতান্ত্রিক শক্তি সমর্থন জানিয়েছে, তারা যদি আজকে আরো বেশি দক্ষতা প্রদর্শন করতেন, তাহলে নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটেছে সেখানে ফ্যাসিবাদের দোসররা যে কর্মকাণ্ড করেছে এটা সাহস হতো না। শেখ হাসিনার সাথে তাপস ইনু, মাকসুদ কামালের ফোন রেকর্ডগুলো সিআইডির ফরেনসিক টেস্টে আসল প্রমাণিত। ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়ে জানিয়েছেন বিশেষ প্রসিকিউটর তানভীর হাসান জোহা। এই কথোপকথন থেকে প্রমাণিত হয় গণহত্যা নির্দেশদাতা শেখ হাসিনা বলেও জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ও ৩ আসামির মামলার ২২তম দিনের বিচারিক কার্যক্রম চলছে। বুধবার সকাল 11:30টার দিকে ট্রাইব্যুনাল 1-এ বিচারিক কার্যক্রম শুরু হয়। জুলাই আন্দোলনে নানা অডিও ভিডিও প্রমাণাদি কোর্টে তুলে ধরেন বিশেষ প্রসিকিউটর তানভীর জোহার। সেই শেখ হাসিনার অপরাধের নির্দেশনা সংক্রান্ত নানা তথ্য উপস্থাপন করেছেন বিশেষ এই প্রসিকিউটর। সকাল থেকে প্রসিকিউশনের 51তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়। শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রসিকিউশনের 81তম সাক্ষীর মধ্যে 51 জনের জবানবন্দি গ্রহণ করা হয়েছে। এদিকে ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়াতে 6 মরদেহ পোড়ানোর মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী নুরনবী সরকার। আমরা সর্বশেষ এ বিষয়ে খবর জানতে তার সাথে যুক্ত হচ্ছে। নুরনবী, ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ সব আসামির মামলার বিচারিক কার্যক্রমে সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? প্রসিকিউটর তানভীর হাসান জোহা তিনি সাক্ষ্য উপস্থাপন করছেন এবং তিনি শেখ হাসিনা, শেখ ফজলুর তাপস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল এবং জাসদের নেতা হাসানুল হক ইনু, এই 3 জনের সাথে মোট 5টি অডিও কথোপকথনের রেকর্ড ট্রাইব্যুনালে বাজিয়ে শোনানো হয়েছে এবং সেখান থেকে রাষ্ট্রপক্ষের যে আইনজীবী আছেন তারা বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরেকটি দলের রাজনীতিক
তারা মিলে জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কিভাবে আন্দোলন দমন করা যাবে এবং আন্দোলনকারীদের কিভাবে জঙ্গি হিসেবে চিহ্নিত করা যাবে, বিএনপি জামাতকে কিভাবে দমন করতে হবে সেই বিষয়গুলোর কথা তারা বলেছেন। এবং তারা বলছেন কারফিউ কিভাবে সেনাবাহিনীকে দিয়ে করানো হবে এবং জনগণকে ভীতি দেখানো হবে, এবং রাজনৈতিক যে এক দফার কথা বলা হয়েছে, গণভবনের নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছিল, এবং যে কোনো মূল্যে সরকারকে টিকিয়ে রাখার জন্য নানা ধরনের যে মেকানিজম, বিভিন্ন বামপন্থী রাজনীতিকদের নিজেদের দলে ভেড়ানো, এরকম নানা রকমের কথা বলা হয়েছে। এবং জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে শেখ হাসিনা যে কথোপকথনগুলো বলেছেন সেগুলো যে অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ, সেগুলো রাষ্ট্রপক্ষের আইনজীবীরা ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেছেন। এখনও পর্যন্ত সাক্ষ্য গ্রহণ চলছে এবং ট্রাইব্যুনালের মোট 5টি অডিও বাজিয়ে শোনানো হয়েছে এবং এগুলো সিআইডির ফরেন্সিক তারা সত্য প্রমাণ করেছেন যে এটি শেখ হাসিনার সঙ্গে ওই ব্যক্তিদের কথোপকথন। সিআইডির তদন্তে এগুলো উঠে এসেছে, সেগুলো ট্রাইব্যুনালের সামনে জমা দেওয়া হয়েছে এবং সেখান থেকে সেগুলো বাজিয়ে শোনানোর পরে বলা হচ্ছে যে এখানে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে এবং সর্বোচ্চ শাস্তি চাওয়া হচ্ছে শেখ হাসিনা সহ আসামিদের জন্য। তো ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ এখনও চলছে, হয়তো বা আরও কিছুক্ষণ চলবে। আজকে 52তম সাক্ষী তানভীর ঝড় সাক্ষ্য গ্রহণ। তানিয়া, ধন্যবাদ নুরনবী সরকার। নিশ্চয়ই আমরা ফিরবো ট্রাইব্যুনালের খবর জানবার জন্য আবারও আপনার কাছে। দর্শক সহকর্মী নুরনবী সরকার ছিলেন আমাদের সাথে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর শাহবাগে ঝুট ব্যবসায়ী মোহাম্মদ মনিরকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই সাথে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সোলাইমান সেলিমকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমানের আদালত শুনানি শেষে এই আদেশ দেয়। এদিন কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর আসামি কামরুলের 10 দিনের রিমান্ড ও আসামি সোলাইমানকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক মাইরুল ইসলাম খান পুলক। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ড এবং গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন। মামলার অভিযোগ থেকে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের 5 আগস্ট শাহবাগ থানার চাংখারপুল এলাকায় ছাত্র জনতার সাথে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মোহাম্মদ মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান মনির। এই ঘটনায় গত 14 মার্চ মনিরের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে 10 দিন রিমান্ড চাওয়া হয়েছিল। বিজ্ঞ আদালতে আমরা রিমান্ড বাতিল সহ জামিন চেয়েছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 5 দিন রিমান্ড মঞ্জুর করেছেন এবং জামিন নামঞ্জুর করেছেন। আরেকজন সংসদ সদস্য ঢাকা 7-এর সোলাইমান সেলিম, যাকে ইয়ং জেনারেশনের পার্লামেন্ট সদস্য বলা হয়, তাকেও একটি শাহবাগ থানার হত্যা মামলায় তাকে শুনানি দেখানো হয়েছে। এই যে মামলাগুলোতে একের পর এক শুনানি দেখানো হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে, গ্রেপ্তার দেখানো হচ্ছে, যে একই সময়ে একই স্থানে একটি পার্লামেন্ট সদস্য কিভাবে ঢাকা শহরে 10টি জায়গায় একই সময় উপস্থিত থাকতে পারেন এবং সেখানে উনি এই ঘটনার সাথে জড়িত হতে পারেন। দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন এবং টিআইবির মাঝে 5 বছর মেয়াদে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। স্বাক্ষর শেষে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এবং দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন জানান, দুদক, টিআইবি এবং গণমাধ্যম সকলের প্রচেষ্টা একই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান 6টি দুর্নীতির মামলা প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে দুদকের কিছু মামলার রায় আগামী নভেম্বরে হতে পারে। এ সময় টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দুদক সংস্কারের বিষয়ে ঐক্যমত্য কমিশনের বৈঠক সকল দল প্রায় একমত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারবর্গ নিয়ে যে মামলা, সেই মামলার আমাদের 6টা মামলা চলমান অবস্থায় আছে এবং আমরা আশা করছি সাক্ষ্য গ্রহণ শেষে অক্টোবর শেষ দিকে কিংবা নভেম্বরের প্রথম দিকে, মানে আদালত যেটাই বিবেচনাযোগ্য মনে করেন সেরকম রায় এসে যাবে বলে আমাদের প্রত্যাশা। আমরা এই সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আমাদের নিজেদের বন্ডিংটাকে আরেকটু বড় করলাম এবং আমরা আশা করি সামনে আমরা আমাদের কাজগুলি আরেকটু ভালোভাবে করে যেতে পারবো এবং আমাদের জন্য দুদকের জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং আমাদের মিডিয়ার যে অব্যাহত সমর্থন, এই সমর্থনটা অব্যাহত থাকবে। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আপনাদেরকে যে দুদকের
বর্তমান নেতৃত্ব ডক্টর আব্দুল মোমেনের নেতৃত্বে যে দুদক পরিচালিত হচ্ছে তারা আমাদের সাথে 5 বছরের জন্য সমঝোতা স্বাক্ষরের জন্য একমত হয়েছেন। আমরা সেই হিসাবে আজকে এইমাত্র সমঝোতা স্বাক্ষর করেছি। একটু সংক্ষেপে বলতে গেলে যে কয়েকটি বিষয় নিয়ে আমরা একমত হয়েছি, সেটার মধ্যে অন্যতম হচ্ছে যে গবেষণা ও তথ্য সংগ্রহ ক্ষেত্রে, তথ্য সংগ্রহ এবং তথ্য বিশ্লেষণ ক্ষেত্রে আমাদের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আমরা চিহ্নিত করার চেষ্টা করব। তারপর ভিত্তি করে আমরা একসাথে যতখানি সম্ভব আমাদের নিজস্ব সক্রিয়তা বজায় রেখে আমরা আমাদের দুর্নীতি প্রতিরোধক এবং দুর্নীতি মূলত প্রতিরোধক এবং প্রতিকারমূলক কার্যক্রমে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। ৭১ টিভিতে সংবাদ প্রচারের পর পাল্টে গেছে 3 নেতার সমাধিস্থলের চিত্র, যেখানে কিছুদিন আগেও ছিল মাদক সেবীদের আখড়া, ভবঘুরুদের বসবাস আর মাদক বেচাকেনা বন্ধ থাকায় স্বস্তি জানিয়েছে পথচারী ও দর্শনার্থীরা। তবে কোথাও কোথাও সীমানা প্রাচীর ভাঙা থাকায় আবারও আখড়া তৈরির শঙ্কা কাটেনি। সবুজ মাহমুদের প্রতিবেদন। গত 11 আগস্টের দৃশ্য এটি। জাতীয় 3 নেতা শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, খাজা নাজিমুদ্দিনের সমাধিস্থলে চলতো মাদক কেনাবেচা। আর আমি এটা খাইতেছি, আপনি আমার লগে কথা কয়ে যে ভিডিও চালু করে। শুধু কেনাবেচা নয়, রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মাদক সেবীরা এখানে এসে বসাতো গাঁজার আসর, এমনকি দিনে দুপুরে চলতো মদ্যপান। খাইবা? না না, খালি খাও? না 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 না, এক মুখ খাও। না 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 না, খাবো। এটা খাইলে কি হয়? একটু মানে বাবাসবে। হ্যাঁ। সমাধির উপরেই ছিল ভবগুরুদের বসবাস, সেখানেই চলতো যৌনবৃত্তি। আমাকে ঢুকা নিষেধ না, আমরা এনে থাকি, আমাকে একটু জায়গা, আমরা ঘুমাবো না, কারা ঘুমাই, এখানে ভিডিও করা নিষেধ। ৭১-এর অনুসন্ধানকালেই পুলিশ অভিযান চালায় 3 নেতার সমাধিতে। 3 নেতার মাজারে এর আগে আমরা যতবারই অভিযান চালাইছি, অভিযান চালানোর দেখা গেলো 1-2 দিনের মধ্যে আবার নতুন করে আবার শুরু করে। আর এই দৃশ্য 21 সেপ্টেম্বরের শুনশান পরিচ্ছন্ন সমাধি প্রাঙ্গণ। সিঁড়িগুলোতে জন্মানো সবুজ ঘাসই বলে দিচ্ছে এখানে পায়ের আওয়াজ পাওয়া যায়নি অনেক দিন ধরে। স্বস্তি ফিরেছে জনমনে। ৭১ সালে বলার পরে এখানে আর গাঁজারুরা কেউ ঢুকতে পারে না বা গাঁজারি বেচতেও পারে না। এখানে ৭১ সাল দেখার পরে খুব ভালো হয়েছে। ভালো হওয়ার লাগে মনে করেন জিনিসটা এখন সুন্দর হয়েছে। আগে অনেক গ্যাদারিং ছিল, অনেক মানুষের আড্ডা মারতো, গাঁজা খাইতো, এখন এগুলো বন্ধ হয়ে গেছে। রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তরের কর্মচারী মোহাম্মদ আলী জানালেন, দায়িত্ব পালন করতে গিয়ে তিনি কতটা অসহায় ছিলেন। না, আমরা প্রতিবাদ করলে আমরা শুনবে, মানে আমরাই যদি বলতাম যে একটু দূরে সরে যান, তারাও বলতো যে আমরা সরকারি জায়গায় থাকি, আমরা সরকারি জায়গায় বসছি, এখানে তো বলার কিছু নাই। এবারে যে আমরা যে নিউজ দিয়েছিলেন ওই নিউজের পরে আর অ্যাকশন নিয়েছে, অ্যাকশন নেওয়ার পরে আর কোনো লোক আসে নাই। এখন ভালো, আমরা খুব শান্তিতে আছি। তবে মাদক সেবীদের আনাগোনা না থাকলেও সীমানা প্রাচীর ভাঙা থাকায় সমাধিস্থলের মধ্য দিয়ে চলাচল বন্ধ হয়নি। এটা বন্ধ করতে না পারলে আবারও মাদকের আখড়া তৈরি হওয়ার শঙ্কা আছে। ৭১-এর সংবাদ প্রচারের পর এখন আর 3 নেতার সমাধিতে দিনে দুপুরে মাদক বিক্রি হয় না ভবগুরুদের বসবাস। এভাবেই যেন এই ঐতিহাসিক স্থাপনার মর্যাদা রক্ষা করা হয়, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা। শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে ২৮ সেপ্টেম্বর। ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হয় দুর্গোৎসবের ক্ষণ গণনা। এরপর প্রতিদিনই মণ্ডপে মণ্ডপে চলছে নানা আয়োজন ও আনুষ্ঠানিকতা। উত্তরা পূজা মণ্ডপে আছে সহকর্মী পার্থ সঞ্জয়, আমরা সরাসরি তার সাথে যুক্ত হব। পার্থ, আপনি যেই পূজা মণ্ডপে আছেন সেখানে কি আনুষ্ঠানিকতা চলছে এই মুহূর্তে? তা নিয়ে আসলে আনুষ্ঠানিকতার কিছু নেই, এটি আসলে পূজার প্রস্তুতি। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি উত্তরা সার্বজনীন মন্দির, সেই মন্দিরের উত্তরা সার্বজনীন পূজা কমিটির আয়োজনে যে পূজা, তার প্রতিমা আসলে গড়ছেন রণবীর পাল এবং তার সঙ্গে তপন বর্মন। এবং রণবীর পাল, তার বাবা বাবুল পাল, তিনি আসলে এই প্রতিমাগুলোর মূল কারিগর। একটু খেয়াল করবেন তানিয়া, এটি হচ্ছে যে বাংলা প্রতিমা এবং ছবির মতো মার মুখ একটু করে ফুটে উঠছে। কয়দিন লাগবে? কাপড় পরাচ্ছেন কবে? কাপড় আমরা কালকে পরাবো, কালকে থেকে সাজগোজ শুরু হবে আর চোখের কাজও কালকে শুরু হবে। আজকে মোটামুটি সব রং টং করা কমপ্লিট করব, কালকে থেকে কাপড় পরানো শুরু হবে। এ তো গেল প্রতিমার প্রস্তুতি, কিন্তু মণ্ডপের প্রস্তুতি দেখাতে চাই। মণ্ডপ প্রস্তুত প্রায় হচ্ছে। এখানে এই মণ্ডপের আসলে প্রস্তুতিটা, এখানে যিনি শিল্পী তিনি বলছেন যে লোকজ
ঐতিহ্য আসলে এখানে তুলে ধরা হবে এবং লোকজ ঐতিহ্যের যে তুলে ধরা হবে সে নিয়ে কথা বলবো পূজা কমিটির আসলে যিনি সাধারণ সম্পাদক এবং সভাপতি নৃপেন্দ্র শিকদার এবং একই সঙ্গে আছেন সাধারণ সম্পাদক তপন সাহা। আমি একটু জানতে চাই ছোট্ট করে, আমরা সরাসরি রয়েছি, এবারের আয়োজনে কি কি থাকছে? এবারের আয়োজনে আমাদের সন্ধ্যা থেকে সকাল থেকে যে পূজা হবে, পূজার পরপরই আমরা প্রসাদ বিতরণ করব, তারপর একটু বিরতি থাকবে দুপুরবেলা, সন্ধ্যায় আমাদের আরতি প্রতিযোগিতা থাকবে, আরতি প্রতিযোগিতার পরপরই আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে চলে যাব, সেখানে নৃত্য হবে, গান। কিন্তু পূজার যে নিরাপত্তা, সেই নিরাপত্তা বিষয়টা কতটা যদি সাধারণ সম্পাদক বলেন? হ্যাঁ, নিরাপত্তা সরকারি যে নিরাপত্তা আছে সেটা তো আছেই। সরকারি নিরাপত্তার পাশাপাশি আমরা এখানে আমাদের পার্মানেন্ট 11টা আছে সিসি ক্যামেরা স্থাপন করা আছে। এর বাইরে আমরা আরও 40টা সিসি ক্যামেরা এখানে এই সময়ের জন্য আমরা লাগিয়েছি। তারপরে এখানে আমরা পাবলিক সিকিউরিটি যে একটা সিকিউরিটি কোম্পানি থেকে আমরা সিকিউরিটি নিয়েছি। অর্থাৎ নিরাপত্তার মোটামুটি পুরোপুরি প্রস্তুতি আসলে শেষ করে আসছেন এবং একই সঙ্গে দেখতে পাচ্ছেন তানিয়া যে মণ্ডপ একটু একটু করে সেজে উঠছে এবং এভাবেই আর ক্ষণ গণনা 28 সেপ্টেম্বর মহাষষ্ঠী তিথিতে আসলে মণ্ডপ সেজে উঠবে ভক্তের পদচারণায়। তানিয়া, ধন্যবাদ পার্থ সঞ্জয়। নিশ্চয়ই আরও খবর জানবো পরবর্তীতে আপনার কাছ থেকে এই বিষয়ে। দর্শক সহকর্মী পার্থ সঞ্জয় ছিলেন আমাদের সাথে এতক্ষণ। এই মুহূর্তে দর্শক আমরা যেতে চাই ট্রাইব্যুনালে, সেখানে আইনজীবীরা কথা বলছেন গণমাধ্যম কর্মীদের সামনে, আমরা যুক্ত হচ্ছি সেখানে। অন্যতম সদস্য তানভীর হাসান জোহা ডিজিটাল ফরেনসিক্স এক্সপার্ট হিসাবে অনারেবল ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করেছেন। ওনার সাক্ষ্য প্রদানের বিষয়বস্তু ছিল উনি ডিজিটাল ফরেনসিক বিষয়ে যে ইনভেস্টিগেশন করেছেন তার কিছু অংশ শেখ হাসিনার মামলার সাথে সংশ্লিষ্ট হওয়ায় তা তুলে ধরেছেন। উনি তদন্তকালে শেখ হাসিনার 69টি অডিও কল সম্বলিত অর্থাৎ অডিও ক্লিপস সম্বলিত সিডি জব্দ করেছেন, 3টি মোবাইলের সিডিআর জব্দ করেছেন, যার মধ্যে আজকে উনি অনারেবল ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং তার নিকটাত্মীয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, তৎকালীন মেয়র ফজলে নূর তাপসের একটি কথোপকথন, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান মাকসুদ কামালের অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলরের একটি কথোপকথন এবং শেখ হাসিনা এবং হাসানুল হক এনুর সাথে 3টি ফোনালাপের মধ্যে 2টি আজকে অনারেবল ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন। আরেকটিও দাখিল করেছেন, কিন্তু সেইটা ফোন কলে কোনো কথোপকথন না থাকায় তা উপস্থাপন করা হয়। আপনারা নিজে উপস্থিত ছিলেন এবং এটা বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়েছে। আপনারা শুনেছেন কি কি কথা এইখানে তাদের মধ্যে হয়েছে। প্রথম যেটা এখানে উপস্থাপন করা হয়েছে সেইখানে শেখ হাসিনা এবং ফজলে নূর তাপস, তাতে খুব পরিষ্কারভাবে উনি বলছেন এই আন্দোলনকারীদেরকে দমনের জন্য উনি ল্যাথাল উইপেন গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন, সোজা গুলি করে দিতে। ড্রোন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন, ড্রোন ব্যবহারের মাধ্যমে শনাক্ত করে হেলিকপ্টার ব্যবহার করে গুলির কথাও বর্ণনা হয়েছে। এটা ছিল একটা। দ্বিতীয় হচ্ছে শেখ হাসিনা এবং মাকসুদ কামাল সাহেবের যে ফোনালাপ, তাতে দেখা যাচ্ছে উনি ছাত্রদেরকে রাজাকারের সাথে তুলনা করেছেন এবং বলেছেন যে ছাত্ররা রাজাকার বলেছে নিজেদের। আপনারা শুনেছেন যে ছাত্রদের স্লোগান কী ছিল, যে আমরা চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এইটাকে উনি অপব্যাখ্যা করে ছাত্রদেরকে রাজাকার বলে ট্যাগ দিয়েছেন এবং তাদেরকে বলেছেন যে এরাকে অন্য রাজাকারদেরকে ফাঁসি দিয়েছি, এদেরকেও মেরে ফেলা হবে, ফাঁসি দেওয়া হবে। এবং দর্শক আমরা এখন সরাসরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবীরা বক্তব্য রাখছিলেন, সেখানে যুক্ত ছিলাম।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হেনস্থার ঘটনায় কমপ্লিট শাটডাউনের 7 কর্মদিবসের জন্য স্থগিত করেছে কর্মকর্তা-কর্মচারীরা। তবে ক্লাস পরীক্ষা বর্জন করেছে শিক্ষকরা। সকালে দপ্তরে না গিয়ে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা শহীদ বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নেন। এ সময় তারা শিক্ষক হেনস্থার ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত ও প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল রাখার দাবি জানান। পরে বেলা 1টার দিকে দাবি পূরণে প্রশাসনকে 7 কর্মদিবস সময় দিয়ে কমপ্লিট শাটডাউন 7 দিনের জন্য প্রত্যাহার করা হয়। এর আগে বেলা 11টায় ক্যাম্পাসের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করে ছাত্র শিবির। এ সময় দলের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ জানান, পরাজয় মেনে একটি গোষ্ঠী রাকসু নির্বাচন বানচালের চেষ্টা চালিয়ে যাচ্ছে। রপ্তানির জন্য পণ্য তৈরির কাঁচামাল শুল্কমুক্ত সুবিধার আমদানিতে যেসব প্রতিষ্ঠানের সনদ বা বন্ড লাইসেন্স নাই তাদের জন্য সুখবর দিল জাতীয় রাজস্ব বোর্ড এবং বিনিয়োগ উন্নয়ন বোর্ড। সরকারি এই 2 প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিয়েছে, ব্যাংক গ্যারান্টি দিলেই নন বন্ডেড প্রতিষ্ঠানও শুল্কমুক্ত সুবিধার কাঁচামাল আমদানি করতে পারবেন। ব্যবসায়ীরা বলছেন, সিদ্ধান্তটি কার্যকর হলে পণ্য প্রস্তুত এবং রপ্তানিতে ছোট বড় কিংবা মাঝারি সব প্রতিষ্ঠানে কাঁচামাল আমদানিতে সমান সুবিধা পাবে। এর ফলে অসম প্রতিযোগিতা কমে রপ্তানি বাড়বে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। তৈরিতে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানি করে বন্ডেড প্রতিষ্ঠান। এতে উৎপাদন খরচ এবং পণ্যের দাম তুলনামূলক কম থাকে। কিন্তু বন্ড লাইসেন্স নেই এমন প্রতিষ্ঠানের কাঁচামাল আনতে হয় শুল্ক পরিশোধ করে। এতে উৎপাদন খরচ হয় বেশি। চামড়াজাত পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক ছোট আকারের এই প্রতিষ্ঠানের বন্ড লাইসেন্স নেই। কাঁচামাল সংগ্রহ করতে হয় স্থানীয় বাজার বা নির্ধারিত শুল্ক পরিশোধ করে। আমি একজন উৎপাদক, আমার পাশাপাশি আরেকজন আছে যিনি কিনা বন্ডেড। উনি বন্ডে যে ফ্যাসিলিটি পাচ্ছে ওনার সেলের প্রাইস সেম থাকতেছে, আর আমি ট্যাক্স দিয়ে এনে আমার সেলের প্রাইসও তাই থাকতেছে। বিশ্ববাজারে বাজার তো একটাই, ওই বাজারে যখন দুইজনে একসাথে কম্পিটিশনে আসে তাহলে সেক্ষেত্রে যার বন্ড আছে সে ভালো ফ্যাসিলিটিটা পাচ্ছে, দামের দিক থেকে সে মিট করতে পারতেছে। আমার বন্ড ফ্যাসিলিটি নাই, এই জন্য আমি ওই সুবিধাটা নিতে পারছি না। গেল 9 সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ড এবং বিনিয়োগ বোর্ডের শীর্ষ কর্তাদের বৈঠকে সিদ্ধান্ত হয়, যেসব প্রতিষ্ঠানের বন্ড লাইসেন্স নেই তারাও ব্যাংকের প্রত্যয়নপত্র দিলে বিনা শুল্কে রপ্তানি পণ্যের কাঁচামাল আনতে পারবেন। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। যদি এটা করা হয় তাহলে আমরা ব্যাংক গ্যারান্টির মাধ্যমে উইথাউট ডিউটিতে আনতে পারলে আমাদের যেমন উৎপাদন খরচ কমে যাবে, তখন কিন্তু আমরা আমাদের যে কম্পিটিটিভ দেশগুলি আছে তাদের সাথে কম্পিট করে আমরা চামড়াগুলি বিক্রি করতে পারবো। অর্থনীতিবিদরা বলছেন, সরকার এই সিদ্ধান্ত কার্যকর হলে বিভিন্ন খাতে নন বন্ডেড ক্ষুদ্র এবং মাঝারি প্রতিষ্ঠানগুলোর উৎপাদন সক্ষমতা বাড়বে। অনেক শিল্প আছে যারা এটার আসলে সুবিধাটা নিতে পারে না, তাদের জন্য এটা তো অবশ্যই ওই জায়গাটায় যাওয়াটা সুযোগটা তৈরি হলো আর কি। যে সুবিধাটা যখন আপনি পাবেন এটার সাথে মিলিয়ে যে আমার কমপ্লায়েন্সগুলো আছে সেটাও কিন্তু শিল্পের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা। নন বন্ডেড প্রতিষ্ঠানের শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সিদ্ধান্তটি দ্রুত প্রজ্ঞাপন দিয়ে কার্যকরের দাবি করছেন ব্যবসায়ীরা। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। উত্তরের হিমালয় ঘেঁষা শীত প্রধান জেলা পঞ্চগড়ে দেখা মিলেছে কুয়াশার। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত থাকছে শীতের আমেজ, সেই সাথে থাকছে হালকা হিমেল বাতাস। আরেক জেলা ঠাকুরগাঁও শিশিরে ভিজছে সকাল। কুয়াশায় ঢুকে যাচ্ছে চারদিক, তাই শরতের শীতের আমেজ পড়েছে জেলাগুলোতে। রফিকুল ইসলাম এবং তানভীর হাসান তনুর তথ্যছবিতে বিস্তারিত। ভোরে ফসলের মাঠ, ঘাস আর গাছগাছালির ওপর শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। শীত মৌসুমের আগাম কুয়াশা নামতে শুরু করেছে উত্তরের জেলা পঞ্চগড়ে। মধ্যরাত থেকে সকাল 8টা পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। ভোরে বৃষ্টির ফোঁটার মতো টিপ টিপ করে ঝরছে কুয়াশা, সেই সাথে থাকছে হালকা হিম বাতাস। এতে প্রকৃতিতে বইছে শীতের আগমনী বার্তা। ফজরের নামাজ পড়তে আসে আজকে সকালে দেখলাম আমাদের চতুর্পাশ কুয়াশায় অন্ধকার হয়ে গেছে। মধ্যরাতের পর টিপ টিপ করিয়া বৃষ্টির মতো শীত পড়তেছে। এখানে এখন মিনিমাম তাপমাত্রা প্রবাহিত হচ্ছে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সন্ধ্যার পর থেকে এখানে হিমেল হাওয়া প্রবাহিত হচ্ছে, যার দরুন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশা দেখা যাচ্ছে। এদিকে ক্ষেতের ধান গাছের মাথায় কিংবা ঘাসের ডগায় টলমল করা বিন্দু বিন্দু শিশির যেন শীতের আগমনী কবিতা লিখে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের মাটিতে। গরম অনুভূত হলেও প্রকৃতি নিজের ছন্দে জানিয়ে দিচ্ছে শীত আসছে। এলাকার মানুষ জানান, সন্ধ্যা নামলেই কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে চারদিক। এরপর সকাল 8টা পর্যন্ত মাঠ ঘাটে থাকে শিশিরের ভেজা ছাপ। শীত তো নামে এটা স্বাভাবিকভাবে, কিন্তু এবার আগাম 1 থেকে 1.5 মাস আগেই শীত নামছে, কুয়াশা পড়তেছে এখানে। মনে করেন যে এই জন্য ঠান্ডা একটু সকালে করে। এই শীত এবং সারাদিনে উষ্ণতা
সব মিলিয়ে ঝিলিয়ে আমাদের একটা জীববৈচিত্র্যের মাঝে আমাদের একটা বিরূপ প্রভাব পড়েছে। হিমালয়ের কোল ঘেঁষায় জনপদে কার্তিকের শুরু থেকেই এমন আবহাওয়া যেন প্রকৃতির নীরব উৎসব। শীতের প্রকোপ থেকে ছিন্নমূল মানুষদের একটু উষ্ণতা দিতে তাই জেলা প্রশাসন থেকে নেওয়া হচ্ছে প্রস্তুতি। জেলা পরিষদের ফান্ড থেকে আমরা এই শীত মোকাবেলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছি। শীত বস্ত্র কিনে যখনই শীত শুরু হবে তখনই আমরা শীত বস্ত্রগুলো দুস্থ ব্যক্তিদের মাঝে বিতরণ করে দিব। শিশির ভেজা ভোর, কুয়াশা চাদরে মোড়া সকাল আর হিম বাতাস বারবার মনে করিয়ে দিচ্ছে শীত এসে গেছে। মনিরা কাজেরি, ৭১।